নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা আর খেলা হবে নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীর। এই মরশুমের আইএসএল ব্রডকাস্টিং রাইটসের জন্য টেন্ডার প্রকাশ করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আগ্রহী সংস্থা এই টেন্ডার জমা দিতে পারবে 1 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে। টেন্ডার খোলার দিন ধার্য হয়েছে 2 ফেব্রুয়ারি। এদিন 39 পাতার এই টেন্ডারে আগ্রহী সংস্থাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত রেখেছে ফেডারেশন। প্রথমত, 91টি ম্যাচের ব্রডকাস্টিংয়ের জন্য এই টেন্ডার প্রকাশ করা হয়েছে। প্রিপিট কনফারেন্সের তারিখ ধার্য হয়েছে 23শে জানুয়ারি। টেন্ডার তোলার জন্য ফেডারেশনকে 5 লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে আগ্রহী সংস্থাকে। বিট নির্বাচিত না হলে এই টাকা ফেরত পাওয়া যাবে। একই সঙ্গে গত 3 বছরে লাইভ স্পোর্টস কভারেজের অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী সংস্থাকে। অন্তত 2টি বর্ষ পেশাদার লিগে লাইভ কভারেজ করার অভিজ্ঞতাও থাকতে হবে সংস্থাকে। সংস্থাটির নেট ওয়ার্থ হতে হবে 10 কোটি টাকা। একই সঙ্গে 3টি আর্থিক বছরে গড় আয় 10 কোটি টাকাও হতে হবে। কনসোর্টিয়াম করেও সংস্থাগুলি আবেদন করতে পারে আইএসএল এর কমার্শিয়াল পার্টনার খোঁজার জন্য। 6 মাসের মধ্যে দ্বিতীয়বার এই টেন্ডার প্রকাশ করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। বিফলে গেল বিরাটের 124 রানের ইনিংস। এমনকি কাজে এলো না হর্ষিত রানার লড়াকু ইনিংস। ইন্দোরে নিউজিল্যান্ডে পেরোতে 338 রান তাড়া করতে নেমে ভারতের ইনিংস থেমে গেল 296 রানে। 41 রানের ম্যাচ হেরে একই সঙ্গে সিরিজও হারল ভারত। ওয়ানডেতে অধিনায়ক শুভমান গিল এখনও সিরিজ জিততে পারেননি। এই প্রথমবার ভারতের মাটিতে সিরিজ জিতল নিউজিল্যান্ড। কোহলির ফর্ম ছাড়া অনেক কিছু নিয়ে প্রশ্ন তুলে দিয়ে ভারতীয় ক্রিকেটের বছর শুরু হলো। প্রথম প্রশ্ন অবশ্যই বোলিং। জসপ্রীত বুমরা না থাকলে এই দলটার বোলিংয়ের হতশ্রী চেহারা একদম প্রকট হয়ে উঠল। হর্ষদীপ সিং, হর্ষিত রানারা 3টে উইকেট নিলেন, কিন্তু রান বিলোলেন দেদার। তুলনায় কম রান দিলেন মোহাম্মদ সিরাজ। আরও একটি ম্যাচ উইকেট শূন্য থাকলেন রবীন্দ্র জাদেজা। এই সিরিজের পর কিন্তু জাদেজার ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে কথা উঠতে পারত। ঠিক কি করতে চান গৌতম গম্ভীর, কাকে খেলাবেন, কোথায় খেলাবেন সেটা নিয়েও স্পষ্ট ধারণা থাকছে কিনা এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে বেশ কিছুদিন ধরেই। হর্ষদীপ সিংকে প্রথম 2টি ম্যাচে বসিয়ে রাখা হলো। একেবারে মরণ বাঁচন ম্যাচে নামানো হলো তাকে। একটা সময় রোহিত কোহলিকে বাদ দেওয়ার চেষ্টা পর্যন্ত করা হয়েছিল, অথচ রবীন্দ্র জাদেজা খেলছেন। বোলিংয়ের এই হতশ্রী ব্যাটিংয়েও কিন্তু দুর্দশা অব্যাহত জাদেজারও। কোহলি তবু লজ্জা ঢাকার চেষ্টা করেছেন, কিন্তু ক্রিকেট তো আর একার খেলা নয়, এটা টিম গেম। কোচ গৌতম গম্ভীর এখনও বুঝে উঠতে পারেননি সেটা। যদি না পারেন তবে 2027 বিশ্বকাপের স্বপ্ন দেখাটা বিলাসিতা হয়ে যেতে পারে দেশের ক্রিকেট ভক্তদের। ক্যাপ্টেন গিলকে নিয়েও তো প্রশ্ন উঠবেই, আদৌ কি ওয়ানডেতে ভারতের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি তৈরি? কারণ এর আগে রোহিত, কোহলি, ধোনিরা সামনে থেকে নেতৃত্ব দিতেন, ফিল্ডিংয়ের সময় উদ্বুদ্ধ করতেন অন্যান্য ফিল্ডারদের, সঙ্গে রানও করতেন। গিল কোনোটাই কিন্তু করছেন না। একটা সময় দেখা যায় বোলারদের সঙ্গে কথা বলে রণকৌশল সাজাচ্ছেন KL রাহুল। সেই দেখেই ধারাভাষ্যকার ইয়ন স্মিথ পর্যন্ত স্পষ্ট বলে দিলেন গিল কার্যত মাঠ ছেড়ে বেরিয়ে গেছে। আসলে লং অফে দাঁড়িয়েছিলেন তিনি। ক্যাপ্টেন যদি দূরে দূরেই ঘুরে বেড়ান তাহলে ক্রিকেটের আত্মবিশ্বাস কি থাকবে কিভাবে? এছাড়া অতিরিক্ত কোহলি নির্ভরতা তো আছেই। আজও ভারতীয় ক্রিকেটের একক যোদ্ধা বিরাট কোহলি। কেউ বা কারা যেন মাঝেই চেষ্টা করেছিল বিরাট কোহলিকে বাদ দিতে। বিরাটের একটাই মতবাদ, রান করে যাও, সমালোচকরা আপসেই চুপ করে যাবে। এটিরও 108 বলে 124 রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি, যা দেখে শিক্ষা নিতেই পারে তরুণ ক্রিকেটাররা। প্রথমবার ভারতের মাটিতে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। কোহলির ফর্ম ছাড়া অনেক কিছু নিয়ে প্রশ্ন তুলে দিয়ে শুরু হলো ভারতীয় ক্রিকেটের এই বছরটি ওয়ানডেতে। অধিনায়ক শুভমান গিল এখনও পর্যন্ত সিরিজ জিততে পারেননি জানিয়ে একেবারেই খুশি নয় PCCI। জানা গিয়েছে এর জন্য শাস্তিও কিন্তু পাবেন গিল। ইতিমধ্যেই তাকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু গিলই নয়, একই নির্দেশ দেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকেও। 22শে জানুয়ারি থেকে রঞ্জিতে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব সৌরাষ্ট্র। অর্থাৎ 2 তারকা একে অপরের মুখোমুখি হবেন রঞ্জিতে। এই মৌসুমে এখনও পর্যন্ত কোনো রঞ্জি ম্যাচে অংশ নেননি গিল। আগের মরশুমের শেষবার পাঞ্জাবের জার্সি গায়ে কর্ণাটকের বিরুদ্ধে খেলেছিলেন তিনি। অন্যদিকে চলতি মরশুমে সৌরাষ্ট্রের হয়ে একটি মাত্র ম্যাচ খেলেছেন জাদেজা। কেউ এতে বিরুদ্ধে T20 সিরিজ বা বিশ্বকাপের দলেও তারা নেই, অর্থাৎ IPL এর আগে ম্যাচ নেই তাদের। সেই কারণেই রঞ্জির গ্রুপ পর্বের বাকি 2টি ম্যাচে মাঠে নামতে অসুবিধা হওয়ার কথা নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচে ওয়ানডে সিরিজ খেলে গিলের সংগ্রহ 56, 56 এবং 23। প্রশ্ন উঠবে, আদৌ ওয়ানডেতে ভারতের নেতৃত্ব দেওয়ার জন্য কি গিল তৈরি? অপরদিকে 37 বছর বয়সী জাদেজা 3 ম্যাচে 23 ওভার বল করেছেন, 141 রান দিলেও উইকেট শূন্যই ছিলেন। পাশাপাশি মাত্র 43টি রান করেছেন তিনি। এই সিরিজের পর জাদেজাকে নিয়েও প্রশ্ন উঠতে বাধ্য।
টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ কি তা জানা যাবে 21শে জানুয়ারি বুধবার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চূড়ান্ত সময়সীমা পেতে দিয়েছে আইসিসি। তাদের প্রতিনিধিদের সঙ্গে শনিবার বৈঠক হয়েছে বিসিবির এবং সেখানেও নিজেদের অনড় মনোভাব বজায় রেখেছে বিসিবি। সমাধান সূত্র হিসেবে তাদের প্রস্তাব প্রয়োজনে গ্রুপ বদল হোক, কিন্তু আইসিসি সেই প্রস্তাবও মানবে বলে মনে হচ্ছে না। এখন জানা যাচ্ছে আইসিসির আছে বুধবারের মধ্যে জানাতে হবে তাদের সিদ্ধান্ত এবং অবশ্যই এটা জানাতে হবে। এবং ক্রিকেট নিয়ামকের সর্বোচ্চ যে সংস্থা দুই শীর্ষ কথাকে বাংলাদেশে পোর্ট চালিয়ে দিয়েছে। নিরাপত্তা সংক্রান্ত যে কারণ তারা দেখিয়েছে তাই নিয়ে পোর্ট চিন্তিত। সেই কারণে ভারতে দল পাঠানো সম্ভব নয়। সেক্ষেত্রে বিকল্প হিসেবে তাদের অন্য গ্রুপে খেলানোর কথা ভেবে দেখো আইসিসি। সেটা করলে খুব বেশি রদবদল করতে হবে না। সূচিতে বাংলাদেশের এই বিকল্প প্রস্তাব নিয়েও আইসিসি এখনও সরকারিভাবে কিন্তু কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে আদৌ এই প্রস্তাব মানা সম্ভব কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এক্ষেত্রে কিন্তু প্রয়োজন 7টি দলেরই সম্মতির। টি-20 বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে ইতিমধ্যে ইটালি। ভারতে আসা টিকিটও পেয়ে গেছে ফুটবলে 4বার বিশ্বজয়ীরা। প্রথমবার তারা এই ক্রিকেট বিশ্বকাপ খেলতে নামছে। নিঃসন্দেহে ইটালির ক্রিকেট ইতিহাসে একটা ঐতিহাসিক সাফল্য, তার বলার অপেক্ষা রাখে না। তবে বিশ্বকাপে নামার আগেই আলোচনায় তাদের ক্যাপ্টেন। তিনি কিন্তু একটা সময় পেশাদার ক্রিকেটার নন, ছিলেন হকি খেলোয়াড়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ওয়েন মেডসেন বয়সের কারণে যিনি আগে থেকেই চর্চিত। দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত তিনি প্রোটিয়াদের হয়ে জাতীয় দলে চুটিয়া হকি খেলেছেন। দক্ষিণ আফ্রিকা হয়ে 39টি ম্যাচ খেলেন। 2006 সালে কমনওয়েলথ গেমস এবং একই বছরে হকির বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। 2010 সালে হকির কোচিংয়ে আসেন। 2010 থেকে 2014 সাল পর্যন্ত বেলপার হকি ক্লাবের কোচ ছিলেন। 2013-তে 3 মাসের জন্য তিনি রেপটন স্কুলেও কোচিং করান। তার ভাই লয়েডও দক্ষিণ আফ্রিকা হয়ে হকি খেলেছেন। প্রাক্তন এই হকি টি-20 বিশ্বকাপের খেলোয়াড়কেই কিন্তু বেছে নেওয়া হয়েছে ক্যাপ্টেন হিসেবে। অধিনায়কত্ব পাওয়া দৌড়ে এগিয়েছিলেন প্রাক্তন অজি ক্রিকেটার জো বার্নস, কিন্তু ইটালিকে বিশ্বকাপের মঞ্চে তুলে আনার অন্যতম কারিগর বার্নস স্কোয়াডেই নেই। তাঁর জায়গায় নেতৃত্ব দেবেন ম্যাডসেন। ডেভিশিয়ারের হয়ে কাউন্টি খেলেন তিনি। দেশের হয়ে 4টি টি-20 খেলার অভিজ্ঞতা রয়েছে তার এবং প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন 253টি ম্যাচ। তাছাড়াও ম্যাচে 117টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। 2024 সালে যুবক সুপার কিংস এবং রংপুর রাইডার্সেও ছিলেন। 2025 সালে লন্ডন স্পিরিটের হয়ে দ্য 100-এ খেলেছেন তিনি। তবে তার আগে চর্চায় তাদের 42 বছর বয়সী অধিনায়ক। দেশে ক্রিকেট ইতিহাস কিন্তু সুপ্রাচীন। ইটালিতে ক্রিকেটের প্রথম উল্লেখ পাওয়া গিয়েছিল 1793 সালে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা। নমস্কার।